আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আমি মাসুদ স্যার বলছি। তো আজকে আবার একটি লাইভ ক্লাসে চলে আসলাম আপনাদের জন্যই। আজকের লাইভ ক্লাসে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একটা রিডিং প্যাসেজ সলভ করে দেখাবো। তো নরমালি আমাদের অনলাইন ক্লাসে অনেকে আছেন যারা ক্লাস দেখতে চাচ্ছেন যে আমরা কিভাবে ক্লাস নেই বা আমাদের ক্লাসগুলো কতটুকু ইফেক্টিভ হবে আপনাদের জন্য। তো সবকিছু চিন্তা করেই আমি আজকে একটা লাইভ ক্লাসের চিন্তা করলাম। তো প্রথমে দেখে নিই যে আমার লাইভটি ঠিকমতো হচ্ছে কিনা। আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন জানাবেন এবং লাইভটি ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা সেটিও জানাবেন। আমরা এখনই শুরু করবো আমাদের রিডিং ক্লাসটা। সরি, আমি একটু দেখছি যে আমার লাইভটা আসলে ঠিকমতো যাচ্ছে কিনা সবার কাছে, এবং লাইভটা আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি। ওকে, তো লাইভটা হচ্ছে ভালো মতোই শোনা যাচ্ছে আশা করি। তো এখন আসুন আমরা শুরু করি যে আজকে আমরা কি পড়াতে চাচ্ছি সে ব্যাপারে একটু কথা বলি। ওকে, তো আজকে আমরা হচ্ছে যে লাইভ ক্লাসটি করব এবং যেখানে যে রিডিংটা আমরা সলভ করব সেই রিডিংটার হেডলাইন একটু দেখে নিই। আই কন্টেন্ট মাল্টিটিউডস, এই রিডিংটা করব। এটা একটা সেকেন্ড প্যাসেজ। তো এখন দেখি এই প্যাসেজে কি কি আছে আমাদের। এখন প্যাসেজে প্রথমে দেখবেন একটা বিভিন্ন সেকশন বা প্যারাগ্রাফ দ্বারা প্যাসেজটি আছে। এরপরে হচ্ছে প্রথমে আমাকে যেটা বলেছে মাল্টিপল চয়েস, তাই না? 14, 15, 16 আমার মাল্টিপল চয়েস আনসার আছে। এরপরে হচ্ছে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তবে এই ব্ল্যাঙ্কসটা হচ্ছে সরাসরি প্যাসেজ থেকে ওয়ার্ড বসালে হবে না। এখান থেকে আমাদের যে কারেক্ট লেটার আছে এ বি সি এমন বসাতে হবে। আর এরপরে নো, ইয়েস, নো, নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন একই টেকনিক, সেটা আছে। তো আমি চেষ্টা করছি হচ্ছে এই প্যাসেজটা আপনাদের জন্য সলভ করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে আমরা দেখি যে এই প্যাসেজটি যখন আমরা সলভ করব, আমরা কি হচ্ছে প্রথমে প্যাসেজ পড়বো নাকি কোয়েশ্চেন পড়বো। রিডিং সলভ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিন্তু প্যাসেজ যদি আমরা প্রথমে পড়তে চাই, এটা কিন্তু একটা ওয়েস্ট অফ টাইম। তো সেক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে কোয়েশ্চেন টাইপস গুলো কি কি আছে। দেখুন, আমরা যদি প্যাসেজের নিচে আসি সেখানে কি লেখা আছে, কোয়েশ্চেনস 14 to 16, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি or D, write the correct letter in boxes 14 to 16 on your answer sheet। আচ্ছা, তো আমাদের রিডিং এর অনেক টিপস আছে, অনেক স্ট্র্যাটেজিজ আছে, ট্রিক্স আছে। তবে আপনি রিডিং পড়ে যদি অর্থ ভালো না বুঝতে পারেন বা আপনার রিডিং পড়ার হ্যাবিট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু টিপস এবং ট্রিক্স আমি যাই বলি না কেন এগুলো তেমন একটা কাজে আসবে না। তো সেক্ষেত্রে আমাদের দেখেন মাল্টিপল চয়েসের কিছু টিপস আছে। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমরা কিভাবে প্যাসেজটা সলভ করব। স্ট্র্যাটেজি হচ্ছে প্রথমে আপনি প্রশ্নটা পড়বেন এবং অপশনগুলো না পড়াই ভালো। আমি প্যাসেজে দেখবো যে কিভাবে কি আছে। যেমন এখানে আছে what point does the writer make about microbes in the first paragraph। তো এটা পড়ার পরে the second thing I would do is find the keywords। তো এখন দেখেন এখানে ফার্স্ট প্যারাগ্রাফ কিন্তু একটা কিওয়ার্ডস আছে, যে ফার্স্ট প্যারাগ্রাফে আছে what point does the writer make about microbes। হ্যাঁ, তো কোন পয়েন্টটা সে উল্লেখ করেছে মাইক্রোবসের সম্পর্কে। তো পয়েন্ট মাইক্রোবস ফার্স্ট প্যারাগ্রাফ যদি আমি মাথায় রাখি, এখন আমাকে দেখতে হবে যে আসলে কিভাবে কি করছে। আচ্ছা, তো আমি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যাব এবং মাইক্রোব সম্পর্কে রাইটার কি বলছে আমি একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু রিড আউট করছি আর একটু জুম করলাম। Microbes, most of them bacteria, have populated this planet since long before animal life developed and will outlive us। তো এখানে আমাদের কিন্তু মাইক্রোবস ওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম। তো মাইক্রোব সম্পর্কে এখানে যেটা বলছে যে মাইক্রোবসের বেশিরভাগই ব্যাকটেরিয়া এবং তারা হচ্ছে এই প্ল্যানেট, হ্যাঁ, আমাদের এই গ্রহকে তারা পপুলেট করছে, অর্থাৎ তারা বংশ বিস্তার করেছে লং বিফোর অ্যানিম্যাল লাইফ ডেভেলপড। অর্থাৎ অ্যানিম্যাল লাইফের মধ্যে তো আমরা আছি, কুকুর বিড়াল সবাই আছে, আমাদের পৃথিবীতে আসার আগে থেকে তারা আছে। অ্যান্ড দে উইল আউটলিভ আস। আউটলিভ মানে হচ্ছে কি, তারা আমাদেরকে ছাড়িয়ে যাবে, তাই না? অর্থাৎ আমি যদি 100 বছর বাঁচি তারা 110 বছর বাঁচবে, এটাই তো আউটলিভ। আচ্ছা, এরপর আর কিছু কথা আছে। ইনভিজিবল টু দ্য নেকেড আই, দে আর ইউবিকুইটাস, দে ইনহ্যাবিট দ্য সয়েল, এয়ার, rocks and water, and are present within every form of life from seaweed and coral to dogs and humans। এখানে যেটা বলবো যে আসলে তারা সব জায়গায় আছে, তাই না? সিউইডস থেকে শুরু করে কোরাল, ডগ, হিউম্যান সব জায়গায় আছে। And as Young explaining his utterly absorbing and hugely important book, we mess with the matter very well। অর্থাৎ তাদের সাথে যদি আমরা ঝামেলা করি, ঝামেলা করি,
তাহলে এটা আমাদের ধ্বংস, পেরিল মানে ধ্বংস, আমাদের ধ্বংস ডেকে আনবে। তো দেখেন মাইক্রোব সম্পর্কে মেইন কথাটা কিন্তু তাহলে ফার্স্ট লাইনে আমরা পেয়ে যাচ্ছি, তাই না? ফার্স্ট লাইন যদি আমরা একটু ভালো মতো দেখি, মাইক্রোবস মোস্ট অফ দেম ব্যাকটেরিয়া হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিম্যাল লাইফ ডেভেলপড এন্ড দে উইল আউটলিভ আস। অর্থাৎ তারা আমাদের আগে থেকে পৃথিবীতে আছে এবং আমাদের পরেও পৃথিবীতে তারা থাকবে। এইটুকু কিন্তু আমাদের কিওয়ার্ড। এর পাশাপাশি বলছে তারা সব জায়গায় বিদ্যমান। হ্যাঁ, তো এখন আমি যদি হচ্ছে এখন এই 14 থেকে আমি অপশন গুলো দেখি, দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ তারা তাদের এনভায়রনমেন্টের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে বা খাপ খাইয়ে নেয়। তো অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু প্যাসেজে কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফে এরকম কোনো পয়েন্ট বলা নেই। দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সাজারেটেড, অর্থাৎ আমরা অতিরঞ্জিত করেছি তাদের যে রিস্ক, না সেখানে বলছে যে তাদের সাথে ঝামেলা করলে আমাদের ধ্বংস হবে, কিন্তু সেখানে অতিরঞ্জিত কিছু বলা হয়নি প্যাসেজে। দে আর মোর প্লেন্টিফুল ইন অ্যানিম্যাল লাইফ দেন প্ল্যান্ট লাইফ, অর্থাৎ এখানে দুটো তুলনা করেছে, অর্থাৎ অ্যানিম্যাল লাইফ এবং প্ল্যান্ট লাইফের একটা তুলনা করেছে। তো এখানে দেখেন অ্যানিম্যাল লাইফ এবং প্ল্যান্ট লাইফের কথা আছে, যে ওখানে সিউইড আছে প্ল্যান্ট লাইফের মধ্যে পড়ে, আর ওখানে ডগস আছে অ্যানিম্যাল লাইফের মধ্যে পড়ে। কিন্তু কার থেকে কে বেশি বা কোথায় সে বেশি প্লেন্টিফুল, বেশি পাওয়া যায় সে ব্যাপারে বলেনি। কিন্তু দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট, অর্থাৎ এক্সিস্ট মানে কি, টিকে থাকা বা বিদ্যমান থাকা, তাই না? দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট লং আফটার দ্যান দ্য হিউম্যান রেস, অর্থাৎ মানব জাতির পরেও তারা টিকে থাকবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু বলা আছে, তাই না? এই কথাটা প্রথম লাইনে বলা আছে। সেটা হচ্ছে এখানে দেখেন যে দে উইল আউটলিভ আস। হ্যাঁ, দে উইল আউটলিভ আস মানে হচ্ছে কি, তারা সামনেও বেঁচে থাকবে, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করার পরও বা হচ্ছে পৃথিবীতে মানুষ বিলুপ্ত হওয়ার পরেও তারা টিকে থাকবে। তার মানে হচ্ছে প্রথম আনসারটা কিন্তু আমরা ডি দিতে পারি। হ্যাঁ, ইজিলি আমরা ডি দিতে পারি। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দ্যান দ্য হিউম্যান রেস। হোপফুলি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আমি যদি 15-এ আসি, ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট দ্যাট। তো সেকেন্ড প্যারাগ্রাফ আমার একটা কিওয়ার্ড, এবং দ্য রাইটার ইজ ইমপ্রেসড, ইমপ্রেসড কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? ইমপ্রেসড আপনাদেরকে বুঝতে হবে যে এটা পজিটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড, এবং এই ইমপ্রেসের একটা সিনোনিম সে হয়তো বা ইউজ করবে, এটার সম্ভাবনা খুব বেশি। তো ইমপ্রেস একটা পজিটিভ ওয়ার্ড, অর্থাৎ সে ইমপ্রেসড হয়েছে, তার মানে কি সে অ্যাস্টোনিশড হয়েছে বা সে হ্যাপি হয়েছে, খুশি হয়েছে। তো সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কোন জিনিস দ্বারা ইমপ্রেস হয়েছে, ইমপ্রেস কথাটা মাথায় রেখে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে খুঁজি যে রাইটারের কথা কোনটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। আমরা যদি একটু দেখি, এভরি স্পিসিস হ্যাজ ইটস ওন কলোনি অফ মাইক্রোবস কল্ড আ মাইক্রোবায়োম, and these microbes vary not only between species but also between individuals and within different parts of each individual. এখানে দেখেন আমাদের খুব একটা সারপ্রাইজিং কোনো কথা বলেনি বা খুশি হওয়ার মতো কথা বলেনি। হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট, হ্যাঁ এখন কিন্তু দেখেন আমরা একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, তাই না? হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট, অর্থাৎ যেটা খুবই অ্যামেজিং সেটা হচ্ছে। তো অ্যামেজিং মানেই হচ্ছে কি, আমরা কিন্তু ওই কথাটা সারপ্রাইজ দিই, অর্থাৎ এখানে আমার যেটা বলছে যে ইমপ্রেসড বা সারপ্রাইজড, তাই না? তো ইমপ্রেস কোথায় হই আমরা, যেটা অ্যামেজিং ব্যাপার ওটা দেখেই তো আমরা ইমপ্রেস হই। তো সে কথাটাই বলছে, হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট while the number of human cells in the average person is about 30 trillion, the number of microbial ones is higher, about 93 trillion. হ্যাঁ, আসলেই কিন্তু আপনি যদি রিডিংটা বোঝেন, এটা খুবই চমৎকার এবং একটা ইন্টারেস্টিং তথ্য, তাই না? সেটা হচ্ছে আমি এটুকু একটু কালারিং করি। সেটা হচ্ছে দ্য নাম্বার অফ হিউম্যান সেলস ইন দি অ্যাভারেজ পারসন ইজ অ্যাবাউট 30 ট্রিলিয়ন, অর্থাৎ আমার শরীরে বা আপনার শরীরে গড়ে 30 ট্রিলিয়ন হিউম্যান সেলস আছে, কোষ আছে। দ্য নাম্বার অফ মাইক্রোবায়াল ওয়ানস ইজ হায়ার, অ্যাবাউট 39 ট্রিলিয়ন। কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া বা এই মাইক্রোবায়াল ওয়ানস এটা আরো বেশি আছে, 39 ট্রিলিয়ন। অর্থাৎ আমাদের শরীরে যতটুকু হিউম্যান সেলস আছে, মাংস আছে, তার থেকে বেশি কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া আছে, সে কথাই বলতেছে। অ্যাট বেস্ট ইয়াং ইনফর্মস আস উই আর অনলি 50% হিউম্যান। হ্যাঁ, এই আমি যেটা বললাম সেটাই, আমরা অর্ধেক হিউম্যান, বাকি অর্ধেক পোকামাকড় বা এই মানে অণুজীব আর কি। ইনডিড সাম সায়েন্টিস্ট ইভেন সাজেস্ট উই শুড থিঙ্ক অফ ইচ স্পিসিস অ্যান্ড ইটস মাইক্রোবস অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, ডাবল হলোবায়োন্স। অর্থাৎ মেন ওয়াট বা মেন সেন্টেন্স কিন্তু এটাই, অর্থাৎ আমাদের শরীরে যতটা হিউম্যান কোষ আছে তার থেকে বেশি আমাদের শরীরে ভাইরাস ব্যাকটেরিয়া অথবা এই যে হচ্ছে মাইক্রোবায়াল ওয়ানস আছে। হ্যাঁ, তো এই কথার সাথে আমরা যদি 15 নাম্বারটা মিলাই, দেখবেন each species tends to have vastly different microbes না,
Some parts of the body contain relatively few microbes, কখনোই না। The average individual has more microbial cells than human ones, হ্যাঁ, right. Scientists have limited understanding of how microbial cells behave, না, এটা দেখেন মিলে যাচ্ছে, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যামেজিং। The average individual has more microbial cells than human ones, অর্থাৎ আমাদের যতটুকু হচ্ছে মাইক্রোবায়াল সেলস আছে সেটা হিউম্যান সেলসের থেকে অনেক বেশি আছে, তাই না? এই কথাটাই কিন্তু এখানে বলছে। দেখেন সেটা হচ্ছে যে আমাদের হিউম্যান সেলস আছে 30 ট্রিলিয়ন আর মাইক্রোবায়াল সেলস আছে হচ্ছে 39 ট্রিলিয়ন। তার মানে মাইক্রোবায়াল বেশি। এখানে সেম কথাটাই বলছে, দেখেন সেটা হচ্ছে the average individual has more microbial cells than human ones, অর্থাৎ হিউম্যান সেলের থেকে মাইক্রোবায়াল সেল বেশি। তার মানে এই 15 নম্বরে আমার আনসার হবে সি, 15 নম্বর হবে সি। এখন 16 নাম্বারটা দেখি, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। তার মানে রাইটার ডুইং কোন একটা কিছু করছে, এটা আমার কিওয়ার্ড, এবং ফিফথ প্যারাগ্রাফ কিন্তু অবশ্যই আমার একটা কিওয়ার্ড। তাহলে ফিফথ প্যারাগ্রাফে যাবো এবং দেখবো রাইটার কি করছে, এগুলো এখন দেখা দরকার নেই। তো ফিফথ প্যারাগ্রাফে আমি চলে যাই। এটা ছিল আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, তাই না? তো এটা হচ্ছে থার্ড প্যারাগ্রাফ আর এটা হচ্ছে ফিফথ প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, আবার একটু দেখি। এটা হচ্ছে ফিফথ প্যারাগ্রাফ আমাদের, হ্যাঁ। ফর মোস্ট অফ হিউম্যান হিস্টোরি উই হ্যাড নো আইডিয়া দ্যাট মাইক্রোবস এক্সিস্টেড, অর্থাৎ আমাদের যে হিউম্যান হিস্টোরি এর বেশিরভাগ সময় আমরা জানতাম না, হ্যাঁ, যে হচ্ছে মাইক্রোবস এক্সিস্ট করে, অর্থাৎ মাইক্রোবস যে আছে এটা আমরা ওইভাবে আমাদের ধারণা ছিল না বা আমরা এটা ওইভাবে জানতাম না, তাই না? The first man to see these extraordinary potent creatures was a Dutch lensmaker called Anthony van Leeuwenhoek in the 1670s, অর্থাৎ লিওয়েনহুক হচ্ছে প্রথমে এই ধরনের একটা ক্রিয়েচার তৈরি মানে সম্পর্কে ধারণা পেল ইউজিং মাইক্রোস্কোপস, হ্যাঁ, সে মাইক্রোস্কোপ ব্যবহার করলো অনুবীক্ষণ যন্ত্র of his own design that could magnify up to 270 times. He examined a drop of water from a nearby lake and found it teeming with tiny creatures he called animalcules, অর্থাৎ এই যে এইটা কিন্তু দেখেন আমাদের একটা কিওয়ার্ড, তাই না? অর্থাৎ মাইক্রোস্কোপ ব্যবহার করে সে কিন্তু পাইলো, তার মানে রাইটার কিন্তু এই কথাটা বলতেছে। It wasn't until near 200 years later that the reason of French biologist the research of French biologist Louis Pasteur indicated that some microbes cause disease. It was Pasteur a germ theory that gave bacteria the core image that endures today, অর্থাৎ এই প্যারাগ্রাফে যেটা বোঝানো হয়েছে যে মাইক্রোব সম্পর্কে আমাদের আসলে কোনো ধারণা ছিল না আগে, কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন, তিনি হচ্ছে অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক। তিনি মাইক্রোস্কোপস ব্যবহার করলো এবং হচ্ছে যেই মাইক্রোস্কোপ 270 গুণ বড় ছোট জিনিস দেখতে পারতো, এবং তিনি হচ্ছে একটা লেক থেকে একটু পানি নিল এবং পানিতে উনি বিভিন্ন ক্রিয়েচার্স দেখতে পেল, ছোট, টাইনি মানে কি ছোট, ক্ষুদ্র, তাই না? এই টাইনি ক্রিয়েচার্স দেখতে পেল উনি, এবং তিনি এটা একটা নামও দিল, হ্যাঁ, অ্যানিমালকিউলস, মানে সে এগুলো নামও দিল। তার মানে হচ্ছে এই মাইক্রোবসটা আবিষ্কার করছে কে বা প্রথম ধারণা দিছে কে? অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক, তাই না? তো দ্যাট মিনস হচ্ছে আমরা যদি এখানে একটু আসি, আমরা হচ্ছে দেখতে পারবো যে হোয়াটস দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ এক্সপ্লেনিং হাউ আ ডিসকভারি ওয়াজ মেড, comparing scientists' theories about microbes, describing confusion among scientists, giving detail of how microbes cause disease. দেখেন ডিজিজের কথা আছে কিন্তু এখানে কিন্তু ডিটেল দেয়া নাই যে কিভাবে মাইক্রোবস গুলো অসুখ আমাদের মাঝে ছড়ায়, এরকম কিছু নাই। আর এই দুইটা সম্পর্কে কিন্তু ক্লিয়ারলি বলেই নাই, হ্যাঁ। তাহলে এটা কিন্তু হচ্ছে যে এক্সপ্লেনিং হাউ আ ডিসকভারি ওয়াজ মেড। এখন ছোটবেলায় যখন ইংরেজি শিখেছি তখন আমরা একটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে যে ডিসকভারি এবং ইনভেন্টের পার্থক্য কি, তাই না? একটা জিনিস আগে থেকেই আছে, সেটা আমরা নতুন করে জানলাম, এটা হচ্ছে ডিসকভারি, হ্যাঁ, যেমন কলম্বাস ডিসকভার্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার হচ্ছে ধরেন যে একটা জিনিস হচ্ছে নাই কিন্তু ওটা নতুন করে বানালাম, আমরা ইনভেন্ট করলাম, যেমন ফেসবুক আমরা ইনভেন্ট করেছি, কম্পিউটার ইনভেন্ট করেছি। তো হাউ আর ডিসকভারি ওয়াজ মেড, হ্যাঁ, অর্থাৎ কিভাবে একটা ডিসকভারি তৈরি হলো, হ্যাঁ, এটা এক্সপ্লেন করেছে। এটা কিন্তু অবশ্যই ডিসকভারি, কারণ দেখেন যে এই মাইক্রোবস কিন্তু অনেক আগে থেকেই ছিল, কিন্তু এটা সম্পর্কে কেউ জানতো না। কিন্তু অ্যান্থনি ভ্যান লিউয়েনহুক এটা সম্পর্কে জানতে পারলো। দ্যাট মিনস হচ্ছে তিনি কিন্তু একটা আবিষ্কার করেছে, একটা ডিসকভার করেছে, জীবাণু ডিসকভার করেছে। তার জন্য 16 নম্বর আনসারটা হবে এ, এক্সপ্লেনিং হাউ আ ডিসকভারি ওয়াজ মেড। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা 70 থেকে 20 এই ব্ল্যাঙ্কস গুলো আমরা খেয়াল করি।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করার ক্ষেত্রে বা সামারি কমপ্লিশন করার ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, আমাদের কিন্তু হচ্ছে প্রথমে গেস করতে হবে, হ্যাঁ? আনসার গুলো গেস করতে হবে, যে কোন জায়গায় কোন আনসারটা হতে পারে। এরপরে কিওয়ার্ড ধরতে হবে। অর্থাৎ নাম্বার 1 হচ্ছে আপনাকে গেস করতে হবে, নাম্বার 2 হচ্ছে কিওয়ার্ড ধরতে হবে। এরপরে কিওয়ার্ডের সিনোনিম বা প্যারাফ্রেজ প্যাসেজে কিভাবে আছে এটা দেখে মিলাতে হবে। আমি আবার বলি, প্রথমে আপনি গেস করবেন যে এই শূন্যস্থানে কি ধরনের ওয়ার্ড হতে পারে? নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে, বা নাউন হলে কেমন ওয়ার্ড হবে? একটা গেস করবেন আপনি। গেসটা যত ক্লিয়ারলি বা কারেক্টলি করতে পারবেন, আপনার আনসার হওয়ার চান্সেস তত বেশি হবে। সেকেন্ড অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে শূন্যস্থানের আশেপাশে। ৩ নাম্বার হচ্ছে এই কিওয়ার্ডস এর সাথে কোনো সিনোনিম হোক বা হচ্ছে কোনো প্যারাফ্রেজ হোক, আমরা প্যাসেজে খুঁজবো। খুঁজে আনসার পেলে ওই ওয়ার্ডটা দিব। কিন্তু এখানে আরেকটা কাজ বেশি করতে হবে। ওই ওয়ার্ডটার সিনোনিম আবার এগুলোর সাথে ম্যাচ করতে হবে। দেখা গেল সলিউশনের সাথে একটা সিনোনিম ম্যাচ করলো, তখন আনসার দিতে হবে এ। সলিউশন লিখলে কিন্তু আপনার আনসারটা ভুল হবে। তো এখন আমি একটু দেখতেছি প্রথমটা কি আছে। একটা টাইটেল দিছে, উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস। মাঝে মাঝে এই টাইটেল গুলো আমাদের কাজে লাগে, মানে হচ্ছে আমাদের স্পটিং করতে, ওয়ার্ড স্পটিং এ কাজে লাগে। এখানে দেখুন কি বলছে, ইয়াংস বুক আর্গুস দ্যাট। তো ইয়াংস বুকটা কিন্তু অবশ্যই আমাদের একটা কিওয়ার্ড, তাই না? আর্গুস দ্যাট উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোবস, many have a beneficial effect and only a relatively small number lead to dash. তো lead to আমি কিওয়ার্ড হিসেবে রাখলাম, এবং এখানে যদি আমি একটা ওয়ার্ড গেস করি, দেখেন যে আমাদের মাইক্রোবস এর ব্যাপারে আরো বেশি টলারেন্ট হতে হবে। যাই হোক, মেনি হ্যাভ আ বেনিফিশিয়াল ইফেক্ট। হ্যাঁ, বেনিফিশিয়াল ইফেক্ট মানে কি? আমাদের হচ্ছে সুবিধাজনক কোনো কিছু হবে, তাই না? আমাদের উপকারে আসে। অ্যান্ড অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার লিড টু ড্যাশ। তো কমন সেন্স, আমি যদি বলি যে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় পেঁয়াজের দাম বেশি, কিন্তু এক জায়গায় পেঁয়াজের দাম ড্যাশ, তার মানে কি? অবশ্যই আপনি বলবেন এখানে পেঁয়াজের দাম কম, তাই না? তো যেহেতু বেশিরভাগ হচ্ছে কি একটা বেনিফিশিয়াল ইফেক্ট আছে, অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার লিড টু ড্যাশ। তো অনলি আ রিলেটিভলি স্মল নাম্বার লিড টু, তার মানে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হবে, তাই না? তো আমি একটু দেখি যে প্যাসেজে ইয়াংস বুক কোথায় আছে, আর বেনিফিশিয়াল ইফেক্টের পাশাপাশি নেগেটিভ বা ক্ষতিকর কোন জিনিসগুলো আছে। তো ইয়াংস বুকে আমি যদি যাই, এই যে এখানে ইয়াংস বুক প্রথমে আছে, তো এখান থেকে যদি আমি একটু দেখি, ইয়াংস বুক ইজ ইন many ways a plea for microbial tolerance, pointing out that while fewer than 100 species of bacteria bring disease, many thousands more play a vital role in maintaining our health. দেখেন, beneficial effect আর vital role মিলে যাচ্ছে। এখানে ছিল beneficial effect। তো beneficial effect এর সাথে আমাদের পজিটিভ একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এখানে vital role। আর এখানে রিলেটিভলি লো, আর এখানে আছে ফিওয়ার। আমি একদম ধরে ধরে বোঝাচ্ছি, দেখেন যে এখানে আছে হচ্ছে রিলেটিভলি স্মল নাম্বার। তো রিলেটিভলি স্মল নাম্বার হচ্ছে কি খুব কম সংখ্যক নাম্বার। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ফিওয়ার, তাই না? খুব কম। 100 স্পিসিস অফ ব্যাকটেরিয়া ব্রিং ডিজিজ, তার মানে হচ্ছে কি এই ক্ষতিটা করে সেটা হচ্ছে ব্রিং ডিজিজ, অর্থাৎ অসুখ বয়ে নিয়ে আসে। তো অসুখ বয়ে নিয়ে আসে, যদি আমি হচ্ছে এখানে এরকম কোনো অপশন না থাকতো, তাহলে এখানে শুধু ডিজিজ দিলেই হয়ে যেত, লিড টু ডিজিজেস। কিন্তু যেহেতু এখানে অপশন আছে, দেখতে হবে ডিজিজের সাথে মিলে কোনটা। তো ডিজিজের সাথে মিলে হচ্ছে দেখেন ইলনেস, তাই না? তাহলে আমাকে এই এখানে আনসার দিতে হবে জি। 17 এ আপনারা জি আনসার দিবেন। ওকে? তো জি আনসারটা 17 হবে, এই যে ইলনেস। ইলনেসটা হচ্ছে প্রথম আনসার যেটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আপনারা 17 এ দেবেন, ইলনেস। অ্যান্ড অলদো, তবে এখানে একটু খেয়াল রাখবেন যে ইলনেস দিলে কিন্তু আপনাকে কাটা দিয়ে দিবে, আপনাকে আনসারটা দিতে হবে জি। অর্থাৎ লিড টু, এখানে ইলনেস মানে 17 এ আনসার শিটে আপনাকে লিখতে হবে জি। বি কেয়ারফুল। And although it is misleading to think of microbes as friendly, অর্থাৎ আমরা যদি তাদেরকে ফ্রেন্ডলি মনে করি, এটা আমাদের হচ্ছে ঠিক হবে না ফ্রেন্ডলি তাদেরকে বলা। তারপর হচ্ছে we shouldn't also stop thinking of them as an enemy, অর্থাৎ তারা আমাদের ফ্রেন্ডসও না, তারা আমাদের এনিমিও না। In fact, we should accept our relationship with microbes is one based on that, অর্থাৎ তাদের সাথে আমাদের রিলেশন এমন হবে যেটা কিসের উপর নির্ভর করে,
তো আমরা দেখি যে এটা কিসের উপর নির্ভর করতে পারে। তো এখানে কিওয়ার্ড হিসেবে আমরা হচ্ছে রিলেশনশিপটা রাখতে পারি। এরপরে দেখেন আমরা হচ্ছে ফ্রেন্ডলি কথাটা রাখতে পারি। এরপর হচ্ছে আমরা হচ্ছে এনিমি কথাটা রাখতে পারি, তাই না? তো এই ওয়ার্ডগুলো রেখে আমি যদি একটু উপরের দিকে যাই, তাহলে আমি কি দেখতে পাবো দেখেন। এরপরে আপনি খুঁজেন যে কোথায় কি আছে। এতে ফ্রেন্ডলি কথাটা চলে আসছে, তাই না? এখান থেকে একটু পড়ি। We tend to see the dangers posed by bacteria, yet at the same time we sold yogurts মানে দধি and drinks that supposedly nature friendly bacteria. In reality, says Young, bacteria should not be viewed as either friends or foes. হ্যাঁ, ওখানে এটা আছে যে friends and enemies. Foes মানে enemies, villains or heroes. Instead, we should realize we have a symbiotic relationship that can be mutually beneficial or mutually destructive. অর্থাৎ symbiotic relationship বলতে বলছে এখানে give and take রিলেশনের মতো। আমরা যেমন বলি যে give and take, অর্থাৎ তুমি আমাকে হেল্প করো, আমি তোমাকে হেল্প করব, তুমি আমাকে হেল্প করবে না, আমি তোমাকে হেল্প করব না। হ্যাঁ, তো give and take রিলেশনশিপের মধ্যে তারা যাবে, তো এটার সাথে কোনটা মিলে আমাদেরকে একটু দেখতে হবে। এটা পার্টনারশিপ, রাইট? পার্টনারশিপ কিন্তু সেম, অর্থাৎ যতদিন তোমার সাথে আমার সবকিছু ঠিক আছে ততদিন পার্টনারশিপ আছে। যখন নাকি আমাদের মধ্যে কোনো ডিসটেন্স তৈরি হবে তখন কিন্তু পার্টনারশিপ নেই। তার মানে এটা আপনি বি দিবেন, অর্থাৎ 18 নাম্বারে দিবেন বি, অর্থাৎ ইনফ্যাক্ট উই শুড অ্যাকসেপ্ট দ্যাট আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোবস ইজ ওয়ান বেসড অন পার্টনারশিপ। দ্যাট মিনস আপনি পরীক্ষার হলে পার্টনারশিপ লিখবেন না, আপনি লিখবেন বি। 18 নাম্বার আপনি লিখবেন বি। এরপর দেখেন new research shows that microbes have numerous benefits for humans. Amongst other things, they aid digestion, remove poisons, produce vitamins, and may even help reduce obesity. স্থূলতা কমাতে সাহায্য করে, বিভিন্ন বেনিফিটের কথা আছে। However, there is a growing problem. একটা প্রবলেম আছে। Our poor dash, our overuse of antibiotics and our excessive focus on dash are upsetting the bacterial balance and may be contributing to huge increase in allergic and immune system problems. অর্থাৎ পোর, আমাদের পোর কোন জিনিসটা, হ্যাঁ, পোর মানে গরিব, তবে এখানে পোর মানে দুর্বল বোঝাইছে। ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, এটাও আপনি মাথায় রাখবেন, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। এক্সেসিভ ফোকাস, হ্যাঁ, এক্সেসিভ ফোকাস, এটাও কিওয়ার্ডটা মাথায় রাখবেন, অন কিসের উপরে। তার মানে এখানে এবং এখানে দুইটা ওয়ার্ড আমাকে মিলাতে হবে। হ্যাঁ, তা আমি হচ্ছে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, পোর এবং এক্সেসিভ ফোকাস দিয়ে আমি যদি একটু মিলাতে চাই, আমি আবার একটু উপরের দিকে যাচ্ছি। এখান থেকে আমি দেখতে থাকি যে এই ওয়ার্ডগুলোর কোনো সিনোনিম আমি পাই কিনা। এই যে দেখেন, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক, এই কথাটা কিন্তু প্যাসেজে আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। একটু ছোট করি। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমাদের এই ওয়ার্ডটা আছে, সেটা হচ্ছে যে আমার ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, তাই না? তো ওভার ইউজ কথাটা আমরা পেয়েছি, অ্যান্টিবায়োটিক্স কথাটা আমরা পেয়েছি, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, এরপরে তাহলে আমি আবার একটু দেখি। হ্যাঁ, আমি একটু ভুলে গেছি কি পড়েছিলাম। এখানে দেখেন আছে ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স, তার আগে আছে কি আওয়ার পোর ড্যাশ এক্সেসিভ ফোকাস। তাহলে পোর এবং এক্সেসিভ ফোকাস ওয়ার্ডটা মিলালেই আমার কিন্তু আনসারটা আমি পেয়ে যাব। হ্যাঁ, এখন এখানে দেখেন আওয়ার অবসেশন উইথ হাইজিন, হ্যাঁ, অবসেশন একটা ওয়ার্ড পেয়েছি। অবসেশন মানে হচ্ছে কি একটা জিনিসের প্রতি আপনার অতিরিক্ত হচ্ছে আগ্রহ, তাই না? এটাই তো অবসেশন বলে, একটা নেশা। তো এখন এই যে অবসেশনের সাথে এখানে এই ওয়ার্ডটা মিলে যাচ্ছে, সেটা হচ্ছে এক্সেসিভ ফোকাস। এক্সেসিভ ফোকাস অন, এখানে অবসেশনের পরে যেটা আছে সেটা হচ্ছে হাইজিন। হ্যাঁ, হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে হাইজিন। হ্যাঁ, তো হাইজিনের সাথে দেখেন এখানে অবশ্যই একটা ওয়ার্ড মিলবে, সেই ওয়ার্ডটা হচ্ছে ক্লিনলিনেস। ক্লিনলিনেস, দ্যাট মিনস আপনি হচ্ছে এখানে 20 নম্বরে আওয়ার এক্সেসিভ ফোকাস অন ক্লিনলিনেস দিবেন, দ্যাট মিনস ই দিবেন। 20 নম্বরে আনসারটা হবে ই। হুম, তাহলে এটা আমাদের বাদ গেল। আওয়ার পোর ড্যাশ, তো পোরটা এক লাইন এদিক ওদিক থাকতে পারে, সমস্যা নেই। তো এখন এখানে আছে এন্ড আওয়ার আনহেলদি লো ফাইবার ডায়েটস। আনহেলদি লো ফাইবার ডায়েটস, তো লো ফাইবার মানে হচ্ছে যে জিনিসটা দুর্বল, জিনিসটা পোর। হ্যাঁ, ডায়েটস আর disrupting the bacterial balance and may be responsible for soaring rates of allergic and immune problems. অ্যালার্জিক এন্ড ইমিউন প্রবলেমসটাও কিন্তু আছে, তাই না? এটা কিন্তু আমার মনে আছে, এটা আমি পড়েছিলাম। এই যে এখানে দেখেন, এই যে অ্যালার্জিক
অ্যান্ড ইমিউন সিস্টেম প্রবলেমস কিন্তু আছে। তার জন্য এটা হচ্ছে আমাদের এই লো ফাইবার ডায়েটস বলছে এখানে। দেখেন কথাটা, লো ফাইবার ডায়েটস বলেছে, হ্যাঁ? এই যে লো ফাইবার ডায়েটস। তো ডায়েটস কথাটার সাথে আমার এখানে কোনটা মিলে দেখেন? ডায়েটস এর সাথে আমার কিন্তু নিউট্রিশনস মিলে, তাই না? ডায়েটস মানে খাবার, নিউট্রিশন মানে পুষ্টি। তার মানে এইচ নাম্বার মিলে, এইচ নাম্বার। তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এইচ নাম্বারটা আমি কিন্তু দিব। এইচ নাম্বারটা কোথায় দিব? এখানে। আবার পর এখানে হচ্ছে নিউট্রিশন অর্থাৎ এইচ, 19 নাম্বার হবে এইচ। আর ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড এক্সেসিভ ফোকাস অন, এক্সেসিভ ফোকাসের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের দেখেন হাইজিন মানে ক্লিনলিনেস ই হবে। তো এভাবে শূন্যস্থানে আমরা আনসারগুলো পেয়ে গেলাম। তো দ্যাট মিনস আমার হচ্ছে গ্যাপসের আনসারগুলো কেমন হবে? আমার হচ্ছে 17 এ আমার আনসার হচ্ছে জি, তাই না? আর 18 এ হলো বি, 19 এ এইচ, আর 20 এ হচ্ছে ই। ওকে, এখন আমাদের লাস্ট ওয়ান হচ্ছে ইয়েস নো নট গিভেন। ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন মোটামুটি টেকনিক সেম। পার্থক্য কি? রাইটারের কোনো কথা থাকলে সেক্ষেত্রে আমরা ইয়েস নো নট গিভেন কথাটা দেখে, নর্মাল একটা প্যাসেজ থাকলে সেখানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন দিই। তো এখন টিপসটা কিন্তু এখানেই দেওয়া আছে, দেখেন ইয়েস if the statement agrees with the claims of the writer, অর্থাৎ রাইটার এখানে যেটা বলেছে প্যাসেজে এটার সাথে যদি এগ্রি করে তাহলে হচ্ছে আমার ট্রু হবে, মানে যদি এটা সত্যি হয়। if the statement contradicts the claims of the writer, অর্থাৎ রাইটারের কথা আর এখানকার স্টেটমেন্টের কথা যদি ভুল হয়, এদিক ওদিক হয়, সেক্ষেত্রে আমাকে এটা নো দিতে হবে। আর আপনি এটা ইয়াস বা নো কোনোটাই দিতে পারছেন না, ইয়াস বা নো কোনোটাই দিতে পারছেন না, কি হবে বুঝতেছেন না, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে নট গিভেন হবে বা আনসার পাওয়া যাচ্ছে না, বা আপনার হচ্ছে আংশিক সত্য আংশিক মিথ্যা আপনি বুঝতে পারতেছেন না কি দিবেন, এইসব ক্ষেত্রে আপনি কিন্তু নট গিভেন দেবেন, হ্যাঁ? ইট ইজ ইম্পসিবল টু সে হোয়াট দ্য রাইটার থিংস অ্যাবাউট। এখন নট গিভেনটা অনেক সময় ট্রিকি, এটা ফলসের সাথে বা নোর সাথে অনেক সময় মিলে যায়। একটা জিনিস মাথায় রাখবেন যে এটা একটা থাম রুল, যে ফলসের আনসারটা আপনি বের করতে পারবেন যে হ্যাঁ এটা হয় নাই, এটা মিথ্যা। আর নট গিভেন হচ্ছে আপনি কনফিউজড আছেন এখন যে কি হবে না হবে বা ডিরেক্টলি বলা নাই, এটা কিন্তু নট গিভেন। অথবা এই ব্যাপারে কোনো ইনফরমেশনই আমাদের নাই, সেটাও কিন্তু নট গিভেন। তো আমরা হোপফুলি এখন এখানে দেখেন 6টা ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নো নট গিভেন আছে। সেক্ষেত্রে আমরা একটা দুইটা নট গিভেন তো অবশ্যই পাবো, সেটা আপনার বুঝবেন যে কিভাবে আনসারটা করতে হয়। ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আপনি অবশ্যই খুব ভালো মতো এই ট্রু ফলস নট গিভেনটা পড়বেন। অনেকে হচ্ছে একসাথে দুইটা পড়ে 21-22 আপনি পড়তে পারেন। আবার অনেকে হচ্ছে একটা একটা করে পড়ে আপনি পড়তে পারেন, যেটা আপনার খুশি। এটা মানে এরকম নিয়ম নাই যে দুইটাই একসাথে পড়তে হবে বা একসাথে পড়া যাবে না। তবে অনেক ক্ষেত্রে হ্যাঁ প্রথম আনসারটা নট গিভেন থাকতে পারে, সেই ক্ষেত্রে দুইটা একসাথে পড়লে একটু সুবিধা হবে আপনার। তবে মোটামুটি রিডিং এর প্র্যাকটিস বেশি থাকলে এটা খুব একটা প্রবলেম হবে না আপনার। আচ্ছা, 21 এ দেখেন আমরা যদি একটু এই লাইনটা পড়ি। It is possible that using antibacterial products in home fails to have desired effect. তো এখানে অর্থটা ভালো বুঝি। It is possible অর্থাৎ এটা সম্ভব, এটা সম্ভব that using antibacterial products অর্থাৎ আপনি antibacterial products অর্থাৎ সাবান, শ্যাম্পু, সোপ এগুলো যে ব্যবহার করি in the home fails to have the desired effect, অর্থাৎ এটা হয়তোবা আপনাকে desired effect দিতে ফেল করতে পারে, হ্যাঁ? অর্থাৎ আপনি হয়তোবা সাবান ব্যবহার করেন, শ্যাম্পু ব্যবহার করেন এর জন্য যে এটা দ্বারা তো আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। কিন্তু এটা নাও করতে পারে, হ্যাঁ? এটা ফেলও করতে পারে, এটা ব্যাকফায়ার করতে পারে। তো এখন আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। আর এটা ফেল করবে নাকি হচ্ছে এটা পাস করবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টসটা যদি আমি একটু প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করি, যেখানে আমি শেষ করেছি তারপরে যদি আমি দেখি যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস কই আছে। এই যে দেখেন আমার চোখে পড়ে গেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। তাহলে আমি একটু পড়ি দেখেন। There are studies indicating that the excessive use of household detergents and antibacterial products actually destroys the microbes that normally keep the more dangerous germs at bay. খুব সুন্দর একটা কথা বলছে দেখেন, এটা কিন্তু একটু ট্রিকি যদি আপনি না বোঝেন, হ্যাঁ? অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস গুলো অ্যাকচুয়ালি ডেস্ট্রয়স দ্য মাইক্রোবস, হ্যাঁ? অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস গুলো মাইক্রোবস ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, দ্যাট নরমালি কিপ দ্য মোর ডেঞ্জারাস জার্মস এট বে, এট বে মানে নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ
কঠিন বা খারাপ যে জার্মগুলো আছে, খারাপ জার্মগুলোকে যেই ব্যাকটেরিয়াগুলো নিয়ন্ত্রণে রাখে, এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোডাক্টস। অর্থাৎ আমি শরীরে সাবান দিচ্ছি, আমার শরীরে ধরেন কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে, কিছু অপকারী ব্যাকটেরিয়াও আছে। এই সাবান দিয়ে আমি উপকারী ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলতেছি, এই কারণে অপকারী ব্যাকটেরিয়াগুলো আমাকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছে। তার মানে সাবান কি পাস করলো না ফেল করলো? অবশ্যই ফেল করলো। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে হচ্ছে it is possible that using antibacterial products in the home fails to have the desired effect. হ্যাঁ, তারা ফেল করতে পারে। এই কারণে আপনি এই আনসারটা ট্রু দিবেন। 21 নাম্বারটা আপনি কিন্তু ট্রু দিবেন। হ্যাঁ, এটা আমি জাস্ট টি লিখে রাখলাম, আপনি এটা ট্রু দিবেন। আচ্ছা, প্রথমটা ট্রু হবে। এখন আমাদের তো এখানে ট্রুর সিস্টেম নাই, এখানে ইয়াস হবে। হ্যাঁ, তো এখানে আপনি ইয়াস দিবেন। এটা প্রথমটা হোপফুলি আপনি লজিকটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখানে আছে ফেল করতে পারে, আর এখানে আছে যে আমাদের যে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো মেরে ফেলতে পারে। 22 নাম্বার দেখেন, ইট ইজ আ গুড আইডিয়া টু ইনশিওর দ্যাট চিলড্রেন কাম ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যাজ ফিউ ব্যাকটেরিয়া অ্যাজ পসিবল। দেখেন, ইট ইজ আ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া। ওকে, গুড আইডিয়াটা আমি মার্ক করলাম। টু ইনশিওর দ্যাট চিলড্রেন কাম ইনটু কন্ট্যাক্ট উইথ অ্যাজ ফিউ ব্যাকটেরিয়া অ্যাজ পসিবল। অ্যাজ ফিউ ব্যাকটেরিয়া অ্যাজ পসিবল। হ্যাঁ, অর্থাৎ বাচ্চারা যত কম ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসবে, ইনটু কন্ট্যাক্ট উইথ মানে সংস্পর্শে আসবে, তত বাচ্চাদের ভালো হবে। অর্থাৎ ইট ইজ আ গুড আইডিয়া, অর্থাৎ বাচ্চাদেরকে আপনি যদি বলেন যে তুমি ভাইরাস ব্যাকটেরিয়ার সংস্পর্শে কম আসবে, ততই বাচ্চাদের ভালো, তাই না? তারপর তো দৃষ্টিতে তো এটা পজিটিভই মনে হচ্ছে। এখন প্যাসেজে দেখতে হবে যে বাচ্চাদের কথা কি বলছে, তাই না? তো চিলড্রেনের তো এখানে সে অবশ্যই সিনোনিম ইউজ করবে না, চিলড্রেনই বলবে। তো চিলড্রেন ওয়ার্ডটা মাথায় রেখে আমি একটু দেখি যে চিলড্রেনের কথা কোথায় বলছে। এই যে চিলড্রেন কথাটা চলে আসছে পরেই, তাই না? আমি যদি এখান থেকে একটু পড়ি, আদার স্টাডিজ শো দ্যাট কিপিং আ ডগ অ্যাজ আ পেট গিভস চিলড্রেন early exposure to a diverse range of bacteria which may help protect them against allergies later. দেখেন, which may help protect them against allergic later, অর্থাৎ বাচ্চা কাচ্চারা যদি কুকুর বিড়ালের সংস্পর্শে আসে, ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে, তাহলে এটা পরবর্তীতে তাদের অ্যালার্জিক যে প্রবলেম গুলো আছে এই প্রবলেমে সলভ করতে পারে। তার মানে অবশ্যই এটা ভালো আইডিয়া না যে আপনি বাচ্চাদেরকে কুকুর বিড়ালের সাথে মিশতে দিবেন না বা ব্যাকটেরিয়া থেকে দূরে রাখবেন। এটা কিন্তু ভালো আইডিয়া না, এটা প্যাসেজে বলেছে। হ্যাঁ, তো এখানে আমরা যদি এটা মিলাতে চাই এখন এখানে যে it is a good idea to ensure that children come into contact with as few bacteria as possible না, তাহলে কিন্তু এটা আনসারটা হয়ে যাবে হচ্ছে আমাদের নো। হ্যাঁ, নো দিবেন। আচ্ছা, অর্থাৎ এই আইডিয়াটা কিন্তু সঠিক না, আইডিয়াটা ভুল। অর্থাৎ বাচ্চাদেরকে বেশি বেশি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আনতে হবে, এটাই সে বলছে। আচ্ছা, এরপরে দেখেন 23 নাম্বার, ইয়াংস বুক কন্টেন্টস মোর কেস স্টাডিজ দ্যান নেসেসারি। হ্যাঁ, অর্থাৎ ইয়াংস বুকস, ইয়াং এর বই কন্টেন্টস, হ্যাঁ, অর্থাৎ ধারণ করে মোর কেস স্টাডিজ দ্যান আর নেসেসারি। হ্যাঁ, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার থেকে বেশি কেস স্টাডি তাদের আছে। এখন এখানে দেখেন মাঝখানে দেন দিয়েছে, দেন দেওয়ার মানে হচ্ছে আপনাকে এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, যে আসলেই মানে যতটুকু দরকার তার থেকে বেশি কেস স্টাডি তাদের কাছে আছে। প্রমাণ না করতে পারলে তো ধরেন এটা হবে না। হ্যাঁ, ইয়াংস বুক কন্টেন্টস মোর কেস স্টাডিজ দেন আর নেসেসারি, যতটুকু দরকার তার থেকে বেশি কেস স্টাডি আছে। তো এখন আমি ইয়াংস বুক এখানে যাব এবং কেস স্টাডি যাব, ইয়াংস বুক এবং কেস স্টাডি মাথায় রেখে আমি যদি একটু আগাতে চাই, তাহলে দেখেন কি হবে। দেখেন, the readers of Young's book must be prepared for decidedly glamorous world. হুম, তারপরে যেটা আছে among the less appealing case study, যে কেস স্টাডি চলে আসছে, is one about a fungus that is wiping out entire populations of frogs and that can be halted by a rare microbial bacterium. Another is about squid that carry luminescent bacteria that protect them against predators. দেখেন এখানে যে লাইনগুলো আমি পড়লাম, তো ইয়াংস বুকের কেস স্টাডি আছে কিন্তু কেস স্টাডি কারোর সাথে তুলনা নাই। দেখেন, তুলনা নেই, কারোর সাথে তুলনা নেই, আপনারা পড়ে দেখেন, তুলনা নাই। যেহেতু তুলনা করা নাই, এই ব্যাপারে আমরা কোনো কিছু জানি না, এই কারণে আপনার হচ্ছে এই 23 আনসারটা আপনাকে দিতে হবে নট গিভেন। নট গিভেন দিবেন। এই যে এতক্ষণ পর আমরা নট গিভেন পেলাম, অর্থাৎ
যে আনসারটা সম্পর্কে প্যাসেজে কিছু বলা নাই, দেখেন মোর কেস স্টাডিজ দ্যান আর নেসেসারি, এখানে অবশ্যই কেস স্টাডি আছে, কিন্তু যতটুকু দরকার তার থেকে বেশি কেস স্টাডি আছে নাকি কম কেস স্টাডি আছে আমরা কিন্তু জানি না। দ্যাট মিনস এই সম্পর্কে আমরা কোনো আইডিয়া দিতে পারলাম না। 24, the case study about bacteria that prevent squid from being attacked may have limited appeal। হ্যাঁ, অর্থাৎ 24 নম্বরে বলছে the case study about ব্যাকটেরিয়া সম্পর্কে একটা কেস স্টাডি আছে দ্যাট প্রিভেন্ট স্কুইড, যেটা স্কুইডকে প্রিভেন্ট করে, হ্যাঁ, দ্যাট প্রিভেন্ট স্কুইড ফ্রম বিং অ্যাটাকড মে হ্যাভ লিমিটেড আপিল। অর্থাৎ অ্যাটাকের হাত থেকে বা আক্রমণের হাত থেকে যে ব্যাকটেরিয়া আপনার হচ্ছে স্কুইডকে রক্ষা করে, এটার আপিলটা খুবই কম, লিমিটেড আপিল। অর্থাৎ এই ব্যাপারে আপিলটা খুব কম। দ্য কেস স্টাডি অ্যাবাউট ব্যাকটেরিয়া সম্পর্কে একটা কেস স্টাডি দ্যাট প্রিভেন্ট স্কুইড, যেটা প্রিভেন্ট স্কুইডকে রক্ষা করে ফ্রম বিং অ্যাটাক হওয়ার হাত থেকে, মে হ্যাভ লিমিটেড আপিল, এটার আপিল খুব কম। এখন আমাকে দেখতে হবে আপিলটা আসলে কম নাকি বেশি। যদি থাকে আপিল কম তাহলে আমরা ইয়েস দিব, যদি থাকে আপিল বেশি তাহলে হচ্ছে আমরা নো দিব, আর আপিল বেশি না কম কিছুই নাই তাহলে নট গিভেন দিব। দেখি কি আসে। এই যে স্কুইডটা চলে আসছে, তাই না, কিওয়ার্ড। তার মানে আমি এখান থেকে পড়তে পারি, দেখেন অ্যামং দ্য লেস আপিলিং কেস স্টাডিজ, হ্যাঁ এই যে দেখেন লেস আপিলিং কেস স্টাডিজ, ওইখানে আছে লিমিটেড আপিলিং কেস স্টাডিজ, এখানে আছে লেস আপিলিং কেস স্টাডিজ। আবার দেখাচ্ছি, এখানে দেখেন আছে সেটা হচ্ছে যে লিমিটেড আপিল। হ্যাঁ, 24 নম্বরে দেখেন এখানে আছে লিমিটেড আপিল। তো লিমিটেড আপিলের পরিবর্তে এখানে বলছে হচ্ছে যে among the less appealing case studies is one about a fungus that is wiping out entire population of frogs and that can be halted by a rare microbial bacterium. Another is about squid that carry luminescent bacteria that protect them against predators। তার মানে হচ্ছে দেখেন এমন মানে হচ্ছে কি অনেকগুলোর মধ্যে, তাই না, অনেকগুলোর মধ্যে কয়েকটা, দুইয়ের বেশি। তো লেস স্টাডিজ এর মধ্যে একটা হচ্ছে আপনার এই যে ফ্রগস এরটা, হ্যাঁ, আর একটা হচ্ছে স্কুইড এরটা, কারণ অ্যানাদার ওয়ান দিয়ে কি এটার সাথে এটা লিংক করছে, তাই না। তার মানে স্কুইড এর কেস স্টাডিটাও আসলে কি এই লেস আপিলিং কেস স্টাডিজ এর মধ্যে পড়ে যাচ্ছে। তো যেহেতু পড়ে যাচ্ছে সেহেতু এটা ইয়েস দিতে হবে, কারণ এটার হচ্ছে মানে কম, মানে হচ্ছে আগ্রহ কম। হ্যাঁ, তো এটা আমাদের আনসার হবে ইয়েস। ওকে, তাহলে আমরা কিন্তু 3টা পেরে গেলাম, প্রথমটা ইয়েস হয়েছে, 4টা পেরে গেলাম, তাই না। প্রথমটা ইয়েস হয়েছে, তারপরে হচ্ছে নো, নট গিভেন, ইয়েস, বাকি দুইটা দেখা যাক কি হয়। 25, efforts to control dengue fever have been surprisingly successful। তো এখানে ডেঙ্গি বা ডেঙ্গু এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। efforts to control, হ্যাঁ, অর্থাৎ ডেঙ্গু জ্বর প্রতিরোধের যে চেষ্টা, হ্যাভ বিন সারপ্রাইজিংলি সাকসেসফুল, এটা সাকসেসফুল তো হয়েছে, সারপ্রাইজিংলি সাকসেসফুল হয়েছে, তাই না। efforts to control dengue fever have been surprisingly successful, অর্থাৎ আশ্চর্যজনকভাবে ডেঙ্গি ফিভার অথবা ডেঙ্গু জ্বরের যে আমাদের ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য আমাদের যে চেষ্টাগুলো বা ডেঙ্গু জ্বরকে হচ্ছে প্রতিরোধ করার চেষ্টাগুলো অনেক সাকসেসফুল হয়েছে। তো দেখা যাক সাকসেসফুল হয়েছে কিনা। বাংলাদেশে তো সাকসেসফুল হয় না, প্রতি বছর অনেক লোক মারা যায়। দেখা যাক কি আছে এখানে। তো আমি ডেঙ্গি ফিভার খুঁজতেছি, তাই না। এই যে দেখেন ডেঙ্গি ফিভার চলে আসছে কিন্তু, তাই না। দেখেন এখান থেকে যদি পড়ি, the microbial world is a place of wonder already in an attempt to stop mosquitoes spreading dengue fever, a disease that infects 4,000 million people a year. Mosquitoes are being loaded with a bacterium to block the disease. In the future, our ability to manipulate microbes means we could construct buildings। দেখেন আমরা কিন্তু পড়ে ফেললাম, কিন্তু ডেঙ্গি ফিভারকে রক্ষা করার মতো, সারপ্রাইজিংলি হোক বা কম হোক, রক্ষা করার মতো বা ডেঙ্গু জ্বর থেকে আমাদের রক্ষা করার জন্য কোনো এফোর্ট সাকসেসফুল হয়েছে কি হয় নাই এরকম কিন্তু কিছু বলা নাই। হ্যাঁ, সাকসেসফুল সম্পর্কে কোনো কথাই বলা নাই। তার মানে এটাও নট গিভেন, আমরা এটা সঠিক বা মিথ্যা আনসারটা বের করতে পারলাম না। এই জন্য এটা আমরা কি দেব, এটা আমরা হচ্ছে নট গিভেন দেব। তাহলে এটাও হচ্ছে আমাদের নট গিভেন হয়ে গেল। Last one দেখেন 26, microbes that reduce the risk of infection have already been put inside the walls of some hospital wards। অর্থাৎ microbes that reduce the risk of infection, অর্থাৎ যেই মাইক্রোবস গুলো
ইনফেকশন, হ্যাঁ, ইনফেকশনের ঝুঁকি কমায়। হ্যাভ বিন অলরেডি পুট, হ্যাভ অলরেডি বিন পুট, অর্থাৎ এটা অলরেডি হচ্ছে রাখা হয়েছে বা এটা হচ্ছে ছড়িয়ে দেওয়া হয়েছে ইনসাইড দ্য ওয়ালস অফ সাম হসপিটাল ওয়ার্ডস, অর্থাৎ কিছু হসপিটাল ওয়ার্ড দিয়ে ইনফেকশন থেকে বাঁচার জন্য অলরেডি কিছু হচ্ছে ব্যাকটেরিয়া ওইখানে হচ্ছে মানে ছড়িয়ে দেওয়া হয়েছে বা কিছু মাইক্রোব ছড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? তো কিওর হচ্ছে ইনফেকশন এবং হচ্ছে হসপিটালের মধ্যে ছড়িয়ে দেওয়া আছে হসপিটাল। এটার সাথে যদি আপনারা একটু দেখেন এবং এখানে একটা খেয়াল রাখবেন অলরেডি বিন পুট, হ্যাঁ, অলরেডি বিন পুট মানে ইতিমধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তা আমাকে দেখতে হবে আসলে ছড়িয়ে দেওয়া হয়েছে কিনা। তো এখন এখানে যেটা আছে দেখেন ইন দ্য ফিউচার, হ্যাঁ, এখানে একটা কথা লেখা আছে ইন দ্য ফিউচার। একটু আমি এটাই করি, হ্যাঁ, ইন দ্য ফিউচার মানে কি ভবিষ্যতে, তাই না? এখানে একটা কথা খুব স্পষ্ট লেখা আছে দেখেন, যে এখান থেকে যদি আমি একটু পড়ি, in the future, our ability to manipulate microbes means we could construct buildings with useful microbes built into their walls to fight off infections. এখানে খুব ভালো মতো খেয়াল করবেন, এখানে একটা সূক্ষ্ম গ্রামারের প্যাচ দিয়েছে, তাই না? ইন দ্য ফিউচার মানে কি ভবিষ্যতে, তাই না? ভবিষ্যতে উই কুড কনস্ট্রাক্ট বিল্ডিংস, অর্থাৎ আমরা এমন ধরনের বিল্ডিং তৈরি করতে পারবো যেখানে আমরা ইনফেকশন থেকে বাঁচতে পারবো, তাই না? আচ্ছা, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টলি করেছে, হ্যাঁ, হ্যাভ অলরেডি বিন পুট, এটা পাস্টের মতোই মিনিং দিচ্ছে, তাই না? হ্যাভ অলরেডি বিন পুট অর্থাৎ অলরেডি রাখা হয়েছে, অলরেডি রাখা হয়েছে। আর এখানে আছে এটা ভবিষ্যতে রাখা হবে বা ভবিষ্যতে এমন পরিকল্পনা আছে রাখার মতো। তার মানে প্রেজেন্টে এবং পাস্টে কিন্তু কোনো সময় এক হয় না, তাই না? তো যেহেতু এখানে আছে ফিউচারের অ্যাসাম্পশনের কথা আর এখানে আছে অলরেডি করা হয়েছে, তার মানে তথ্যটা ভুল। অর্থাৎ আমি আপনাকে বললাম যে আমি আপনাকে ৫,০০০ টাকা দিয়েছি। আর এখানে আছে আপনাকে ৫,০০০ টাকা দিব। তো অবশ্যই এটা ভুল। অবশ্যই ভুল। তো এর জন্য এটা আমাদেরকে দিতে হবে হচ্ছে নো। লাস্টেরটা আনসার হচ্ছে নো। এইভাবে হচ্ছে আমরা ইয়েস নো নট গিভেন আমরা সলভ করতে পারবো, তাই না? তো এই হচ্ছে আমাদের আজকে প্যাসেজটা। আর নেই, এটা একটা সেকেন্ড প্যাসেজ ছিল, মোটামুটি ডিফিকাল্টি লেভেল, খুব বেশি কঠিন না। তো আমি চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, ক্লাসে আমরা এভাবেই বোঝাই এবং এভাবে বুঝে বুঝে প্রথমে করবেন এবং একবার যখন বোঝা ক্লিয়ার হয়ে যাবে, সব স্ট্র্যাটেজিস গুলো জেনে যাবেন, তখন আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন এবং 20 মিনিটের মধ্যে প্যাসেজটা সলভ করার চেষ্টা করবেন আর কি। তো এই প্যাসেজে দেখেন আমরা হচ্ছে 14 থেকে 16 আমরা একটা স্ট্র্যাটেজি করেছি। সেখানে স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি 14 নাম্বার এই অংশটুকু পড়বেন, নিচের এগুলো দেখার দরকার নেই, অপশনগুলো প্যাসেজ থেকে খুঁজবেন, এরপরে এটা আসবেন। আর শূন্যস্থানের ক্ষেত্রে বা হচ্ছে সামারি কমপ্লিশনের ক্ষেত্রে যে যাই বলি, সর্বপ্রথম হচ্ছে আমরা ওয়ার্ডটা গেস করব, এখানে কোন ধরনের ওয়ার্ড হবে, এরপর কিওয়ার্ড ম্যাচ করব এবং কিওয়ার্ড ম্যাচ করে আমরা প্যাসেজে মিলাবো, মিলিয়ে ওই ওয়ার্ডটা এখানে লিখবো। কিন্তু এখানে যদি এরকম থাকে বক্সের মতো যে এখান থেকে আপনাকে চুজ করতে হবে কোন একটা লেটার, এ থেকে ডি, এইচ, এগুলো, তখন এই লেটারটা দিতে হবে। যেমন 17 নম্বরে আমাদের আনসার হয়েছে হচ্ছে ইলনেস, ইলনেস লিখলে কিন্তু আনসারটা কাটা যাবে, আপনাকে লিখতে হবে জি। ওকে। আর ইয়েস নো নট মেন কিভাবে করবো, আপনি প্রথমে একটা বা দুইটা ভালো মতো পড়বেন এবং এটার কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবেন এবং এরপর প্যাসেজে যে আপনি দেখবেন যে স্টেটমেন্টের সাথে মিলে কিনা, স্টেটমেন্টের সাথে প্যাসেজের ক্লেম মিললে ইয়েস হবে, স্টেটমেন্টের সাথে প্যাসেজের ক্লেম যদি না মিলে বা একটু কন্ট্রাডিক্ট করে ভুল ভাবে থাকে তাহলে হচ্ছে নো। আর ওই রকম কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না এবং ইয়েস নো বলতে পারছেন না, সেক্ষেত্রে নট দিবেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। তো আমি আশা করি যে আপনারা এই ক্লাসটা এনজয় করেছেন এবং ভালো লেগেছে। আপনি যখন অবসর সময় পাবেন তখন এটা আপনি আবার দেখবেন এবং এভাবে দেখে দেখে হচ্ছে আপনি আপনার প্রবলেম গুলো সলভ করবেন। আর রিডিংটা আমাদের কাছে কঠিন লাগে একটা কারণে, সেটা হচ্ছে আমরা একটু কঠিন দেখে আমরা এটা প্র্যাকটিস বেশি করি না। তো প্র্যাকটিস বেশি না করলে আপনি কখনোই রিডিং এ ভালো হতে পারবেন না। তো প্র্যাকটিস করবেন আর ভোকাবুলারি গুলো শিখবেন, তবে খুব বেশি ভোকাবুলারি শিখে লাভ হবে না আপনার যদি আপনার রিডিং এ পড়ার হ্যাবিট না থাকে বা প্র্যাকটিস না করেন। হোপফুলি আপনার এই লাইভ ক্লাসটি উপকার এসেছে এবং সামনে আমি অন্য কোনো লাইভ ক্লাস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।